ঘটনাটা কিছুদিন আগে উদয় হয়ে আমার শোনা 1954-এ হচ্ছে জাপানে ঘটে যাওয়া একটা ঘটনা, আচ্ছা। জাপানিজ এয়ারপোর্টে। তো ঘটনাটা অনেকটা এরকম যে জাপানি এয়ারপোর্টে রাত অ্যাপ্রক্সিমেট তখন 11:30টায় একটা ফ্লাইট ল্যান্ড করে। তো ল্যান্ড করার পর ইউরোপ থেকে সেই ফ্লাইটটা হচ্ছে জাপানে যায়। ওকে। 1954, লিসনার্স যারা শুনছেন আরেকটা বার বলছি, 1954 বা 5-এর দিকে ঘটা একটা ঘটনা। তো সেই ফ্লাইট থেকে খুব স্বাভাবিক যে মানুষগুলো হচ্ছে জাপানে আসে, তাদেরকে যখন হচ্ছে এয়ারপোর্টটা ক্রস করতে হয় বেশ কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মেনটেন করে তারপরে হচ্ছে প্রবেশ করতে দেয়া হয়। এটা আমরা সবাই জানি। তো একজন ভদ্রলোক ছিল, তো সবার যখন চেকিং হচ্ছে তাকেও চেকিং করা হয়। তো তার চেকিংয়ের সময় তার পাসপোর্টটা যখন চেক করা হয়, পাসপোর্টে লেখা ছিল যে তার সব নাম, ঠিকানা, এভরিথিং সব কিছু দেয়া। তো তাকে যেই জন্য আটকানো হয়, তার দেশের যে কান্ট্রি যেই জায়গাটা থাকে পাসপোর্টে, ওখানে জাস্ট লেখা ছিল হচ্ছে একটা অদ্ভুত নাম, TORED, টরেড। ওকে। ওকে, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি টরেড? তো এই টরেডটা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে তার কান্ট্রিতে এটা টরেডটা লেখা। তো অনেকে এক একজনের দিকে তাকাচ্ছিল, মানে পাসপোর্ট অফিসে যারা ওখানকার এমপ্লয়ি ছিল সবাই সবার দিকে তাকাচ্ছিল। কেউ বলছিল যে এটা মোস্ট প্রবলি স্পেলিং মিস্টেক হতে পারে, কেউ বলছিল না কোনো একটা ঝামেলা হতে পারে। তো যখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি কোত্থেকে আসছো, তো বা কেন আসছো, তো তার ফার্স্ট রিপ্লাইটা ছিল যে বিজনেস পারপাস আমি আসছি, আম ফ্রম টরেড। তো এরকম ভাবে এই রিপ্লাইটা দেওয়ার পর ওখানের লোকজন আরেকটু নার্ভাস হয়ে যায় এবং খুব অবাক হয় যে টরেড নামে কোনো মানে দেশ পৃথিবীতে নাই। তো এবার আমি যে ব্যাপারটায় আসবো, আমরা যদি বলি যে হলিউডের যে মুভিগুলো দেখি সেখানে প্যারালাল ইউনিভার্স বলে একটা কথায় আমরা সবাই শুনি। এখন সেটা বাই যদি রিলিজিয়াস পারপাস থেকে বলি বা যে সায়েন্সের জায়গা থেকেও বলি, কোনো জায়গা থেকে কিন্তু এখনো প্রুভ না যে প্যারালাল ইউনিভার্স বলে কিছু আছে। বাট দেখা যায় হলিউডের মুভিগুলো যখন আমরা দেখি, তো সেখানে প্যারালাল ইউনিভার্স থেকে যেটা দেখা যায় যে ভবিষ্যৎ থেকে আসে একটা জিনিস, বা পেছন থেকে আসে অর সামথিং লাইক দ্যাট। তো ওই ভদ্রলোককে যখন বলা হয় যে তোমার আসলে দেশ কোথায়, তুমি সত্যি করে বলো, নাহলে কিন্তু তোমাকে আমরা আটকে দিব। তো বলে যে না, আমি আসলে একজন বিজনেসম্যান, আমি বিজনেস ট্যুরে আসলে জাপানে আসছি, আমি এর আগেও বিভিন্ন দেশ ভিজিট করা আমার হয়েছে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই লোকের কারণে পিছিয়ে একটা লম্বা লাইন লেগে যায়, খুব স্বাভাবিক, একজনের ক্ষেত্রে যদি এতটা সময় লাগে। তো তাকে আটকে দেয়া হয় যে না, তোমার পাসপোর্টে সম্ভবত সমস্যা, আফটার 20 মিনিটস আমরা তোমার সাথে আবারও বসবো। তো এই 20 মিনিটস সে প্রচণ্ড নার্ভাস, হাঁটাহাঁটি করে। তো হাঁটাহাঁটি করার পর 20 মিনিটস পর যেটা হয়, তো তাকে আবারও বলা হয় যে তুমি কোত্থেকে আসছো, যদি তোমার যদি ভুয়া পাসপোর্টও হয় বলো, সমস্যা নাই, আমরা সেটা দেখব। তো এইটা বলার পরও দেখা যাচ্ছে যে বলছে যে আমি টরেড থেকেই আসছি। তো এরপর দেখা হয় যে ওকে ফাইন, টরেড নামে যদি কোনো দেশ থেকে থাকে পৃথিবীতে, ওয়ার্ল্ড ম্যাপ দেয়া হয় তার হাতে। তো সেই ম্যাপটা যখন ছড়িয়ে দেওয়া হয়, বললো যে এখানে আসলে টরেডটা কোথায়, তুমি একটু খুঁজে বের করো। তো ওনার রিপ্লাই যেটা ছিল যে এটা আসলে ওয়ার্ল্ড ম্যাপ হতে পারে না, তার দেশটা আসলে স্পেনের পাশে। তো ইন্টারেস্টিং ব্যাপার, স্পেনের পাশে কিন্তু টরেড নামে কোনো দেশ এখন পর্যন্ত নাই। বাট ওই ভদ্রলোকের দাবি যে টরেড নামে একটা দেশ আছে, সেখানে অনেক মানুষের বসবাস, তো সেখান থেকেই সে আসছে। তো ফাইনালি যে ব্যাপারটা হয় যে ওখানের কাস্টমসে যারা নিয়োজিত ছিলেন, এমপ্লয়ি যারা ছিলেন, তারা হচ্ছে ওনার ব্যাগ, পাসপোর্ট সব কিছু সিজ করা হয়। তো যখন ওই ভদ্রলোক বলে যে না, কেন সিজ করছেন, আমি তো বিজনেস পারপাস আসছি, আমি তো থাকতে আসি নেই। তো তখন বলা হয় যে আপনি আমার পাসপোর্টটা প্রয়োজনে চেক করেন, আমি এর আগেও জাপানে আসছিলাম। অ্যান্ড মজার ব্যাপার এইটাই যে পৃথিবীর বিভিন্ন দেশেও সে যে ভিজিট করেছে বিজনেস পারপাস, তো সেগুলোর হচ্ছে বোর্ডিং পাসের যে সিলগুলা, সো প্রত্যেকটা দেশের সিল কিন্তু আছে পাসপোর্টের অন্যান্য পাতাগুলাতে। অ্যান্ড মজার ব্যাপার হলো ওই 1955 or 4-এর আরও 2-2.5 বছর আগে সে একবার জাপানে আসছিল এবং জাপানে তাকে এন্ট্রি করতে দেওয়া হয়েছিল এবং পাসপোর্টে সেই বোর্ডিং পাসও দেওয়া আছে। মজার বিষয়টা এখানেই। তো এরপরে ওই ভদ্রলোককে যেটা বলা হয় যে না, মানে আমি এর আগেও জাপানে আসছিলাম, প্রুফ দিলাম, এবার আমাকে যেতে দেন, আমার মিটিং আছে। তো তাও যেতে দেওয়া হয় না, বললো যে মানে আপনাকে আমরা দিব যেতে, বাট আগামীকাল মর্নিং পর্যন্ত ওয়েট করতে হবে, আমাদের সিনিয়র যারা অফিসার থাকেন ওনারা আসবে, আসার পর আসলে আমরা ডিসাইড করবো যে আপনাকে
আমরা এন্ট্রি করতে দেবো নাকি দেবো না। তো অদ্ভুত ব্যাপার, তার পাসপোর্ট, তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ একটা রুমে সিল করে রাখা হয়, যেখানে হচ্ছে এই ধরনের মালামাল রাখা হয়। অনেক সময় দেখা যায় যে একটু এমন ধরনের জিনিসপত্র যেগুলো আসলে মানে লজিক্যালি মানে এয়ারপোর্ট থেকে বাইরে নেওয়ার অনুমতি নেই, ওই ধরনের মালামাল যেখানে রাখা হয় ওখানে রাখা হয়, এবং ওই লোকটাকে একটা সেলে রাখা হয়। আচ্ছা, সেলটা খুবই স্বাভাবিক একটা রুম, ওখানে এমপ্লয়ি যারা থাকেন, নাইট শিফটে ডিউটি যারা করেন, ওনাদের একটা রুমেই রাখা হয় এবং সসম্মানেই রাখা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার এইটাই, যখন সকাল হয় তাকে রাতের বেলা খেতেও দেয়া হয়। তো তাকে যেই খাবারগুলো দেয়া হয় খেতে, তো তিনি আসলে এমন একটা অ্যাটিটিউড করছিল যে ওই খাবারগুলোর সাথে সে আসলে পরিচিত না, রাইস বা চিকেন এই ধরনের জিনিসের সাথে সে একদমই পরিচিত না, মানে এই জীবনে মনে প্রথমবার তিনি দেখছেন। হতে পারে মানে একটা মানুষ আরেকটা এক দেশ থেকে আরেক দেশে গেলে, কিন্তু অ্যাটিটিউডটা ওয়ান কাইন্ড অফ এরকম যে একটা খাবার হয়তো মানুষের না, তারপর যদি তার সামনে সার্ভ করা হয় তার যে ফিলিংসটা থাকে সেম একই ফিলিংস। অ্যান্ড এরপর যেটা হয় যে পরবর্তী সকালে যখন সিনিয়র পার্সন আসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ারপোর্টের, যে মানে হুজ জায়গায় যে টরেট থেকে কে আসছে আমরা একটু দেখবো, তার সাথে কথা বলবো। তো যখন এটা বলা হয় তাকে যে এই রুমটায় রাখা ছিল, রুমটা কিন্তু বাইরে থেকে লক করা ছিল, ওই রুমে ওয়াশরুম সবই অ্যাভেলেবেল ছিল। তো রুম যখন খোলা হলো সেখানে আসলে লোকটা নাই, সেখানে লোকটা নাই। অ্যান্ড এর চেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে তার পাসপোর্ট অ্যান্ড ব্যাগেজ কিন্তু আরেকটা রুমে রাখা হয়েছিল, তো সেখানেও তার পাসপোর্টটাও নাই, তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজটাও নাই। তো অদ্ভুত বা ইন্টারেস্টিং যেটাই বলি না কেন, মানে এরপর থেকে জাপানিজরা যেটা বিশ্বাস করে যে মোস্ট প্রবলি ওই লোকটা প্যারালাল ইউনিভার্স থেকে আসছিল, এবং এই ধরনের ঘটনা কিছুদিন আগেও নাকি জাপানে একটা ঘটছে। oh my goodness.